শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। দারুণ একটি সকালের শুরু এবং দারুণ সকালে আমরা উপস্থিত হয়ে গিয়েছি রাঙা সকালের এই আয়োজন নিয়ে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিশেষ মানুষদের সঙ্গে যখন বসি তখন বিশেষভাবেই ভালো থাকি। চলো দর্শককে জানাই সেই বিশেষ মানুষটাকে। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি লেখক, ব্যাংকার এবং চলচ্চিত্র নির্মাতা রিফাত মাহবুব সাকিব। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। যেমনটা বলছিলাম যে চমৎকার একজন মানুষ আছে যার জীবন সম্পর্কে আমরা শুনবো। একদম শৈশব থেকে জানা শুরু করি। শৈশবে আসলে যেটা হতো, আমি খুব প্লেফুল ছিলাম, আমি প্রচুর খেলাধুলা করতাম, কিন্তু আমি ইন্ট্রোভার্ট ছিলাম অন্যভাবে। আচ্ছা, মানুষদের সাথে কথা বলতে আমি খুব শাই ফিল করতাম, মানুষদেরকে কোনো কিছু এক্সপ্লোর করতে আমি আসলে মানে একটু অন্যরকম, ইন্ট্রোভার্টরা যেরকম হয় আর কি, মানে ওরকম টাইপেরই ছিলাম, কিন্তু প্রচুর খেলাধুলা করতাম। আচ্ছা, কিন্তু আবার কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমি স্কুল কলেজে এইগুলোতে আমি ইনভলভ। জন্ম তো আপনার বনানীতে হয়েছিল? না, আমার জন্ম হয়েছিল হচ্ছে ঢাকায় কলাবাগানে, কিন্তু বেড়ে ওঠা বনানীতে, দেন হচ্ছে মিন্টু রোডে। আমার আব্বা যেহেতু বাংলাদেশ ব্যাংকে ছিলেন, তো দুইটি কোয়ার্টার ছিল, বনানী এন্ড হচ্ছে মিন্টু রোড। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে চলে কোয়ার্টারের শৈশব, এটা তো আসলে অন্যান্য শৈশবের চেয়ে আমি বলবো যে একটু ভিন্ন। একটু শুনি যে কোয়ার্টারে সেই দিনগুলো কেমন ছিল। কোয়ার্টারের দিনগুলো আসলে খুব, মানে যারা কোয়ার্টারে থাকেন তারা আসলে ভালো বলতে পারেন যে কোয়ার্টার আসলে খুবই একটা মজার একটা সময় কিন্তু পার হয়। অনেকগুলো ফ্যামিলি থাকে, একটা বন্ডিংসগুলো অন্যরকম থাকে এবং সবাইকে না মানে ফ্যামিলি মেম্বারই মনে হয়, কারণ একজনের বিপদ আরেকজন এগিয়ে আসে। যেমন আমি আগে প্রচুর কিন্তু আমার পেটে সমস্যা হতো, মানে পেট খারাপ প্রচুর হতো। তো যেই কারণে দেখা যায় যে আমার আব্বা হয়তো ট্রান্সফার থাকতো হয়তো ঢাকার বাইরে, ওই সময় হয়তো অন্যান্য আঙ্কেলরা বান্টুরা আমাকে দেখা যেত যে আমাকে হেল্প করছে, আমাকে নিয়ে যেত হসপিটালে। এই যে একটা সাপোর্ট, মানে এটা কিন্তু আসলে কোয়ার্টারে থাকলেই কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো করা যায়। ওই সময়টাই মনে হয় এই কালচারটাও ছিল না? ওই কালচারটাও খুব ভালো ছিল। এখন আসলে ওই কালচারটা আসলে আমার মনে হয় যে বোধহয় নেই। এটা একটা, আর আমার শৈশবে আমার যে কোনো ধরনের কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণার কয়েকজন লোক এটার সাথে খুব জড়িত ছিল। যেমন এর মধ্যে একটা মজার ঘটনা আছে, সেটাও বলি। যেমন আমি আগে স্কুলে যখন খেলাধুলা যখন হতো 3-4-এ থাকতে, তখন আমি শেষ থেকে ফার্স্ট হতাম। প্রথম থেকে ফার্স্ট না, শেষ থেকে ফার্স্ট। তো আমার আম্মা আমাকে জানতো, আমার আম্মা শি নোজ ওয়েল, মানে যে আমাকে কোথায় পিঞ্চ করতে হবে, আমাকে কোথায় পোক করলে আমি এক্সপ্লোর করব। তো আমাকে বিভিন্নভাবে আমাকে মানে আমি বলবো না যে ছোট করতো, বাট আমাকে যতটুকু আমার জেদ তৈরি করার জন্য যতটুকু কিছু দরকার সেসব কথাবার্তা বলতো আর কি। তো এটা আমার খুব আত্মসম্মানে লাগতো। আমার আবার এই জিনিসটা খুব বেশি, জেদটা খুব বেশি, যেটা আমি টার্গেট করি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে হেল্প করেন, টুডে টুমরো সেটা আমার হয়ে যায়, মানে আমি সেটাকে অ্যাচিভ করে ফেলি সামহাউ। তো আমার আম্মা আমাকে ঠিক মানে এটা আমাকে বলেছে যে ওকে ইয়েটা দিলে দেখি কি হয়। এর পরের বছর থেকে আমি স্পোর্টসে সবগুলোতে ফার্স্ট। আর তখন মজার ব্যাপার হচ্ছে যে তখন মানে প্রথম থেকে তো এই রেওয়াজটা ছিল না, আমি 8টা বা 9টা খেলায় আমি ফার্স্ট হয়ে যাচ্ছি। তখন আসলে অ্যাওয়ার্ড নেওয়ার মতো আসলে তখন আমাকে বস্তা নিয়ে যেতে হতো, মানে ওরকম টাইপের সামথিং লাইক দ্যাট, এরকম নিয়ে যেতে হতো, কারণ আমি কয়টা ভরবো। তো এরকম আমার এগুলো দেখে স্কুল কর্তৃপক্ষ তখন এর পরের 1টা বছর বা 2টা বছর পরে করে দেয় যে একজন 3টার বেশি ইয়েতে ফার্স্ট হতে পারবে না বা অ্যাওয়ার্ড নিতে পারবে না, মানে প্রাইজ নিতে পারবে না। এরকম আমার এরকম হয়ে গেছে। এরকম কয় বছর গেছে? আমি ক্লাস 4 থেকে তো স্টার্ট করলাম, একদম ক্লাস 10 পর্যন্ত আমার এভাবেই চলছিল। তারপরে তো খেলাধুলা তো আমি তো খুব ভালো ছিলাম। খেলাধুলার বাইরেও আরো বেশ কিছু অ্যাক্টিভিটির সঙ্গে আমি ওই সময় থেকে আসলে বিভিন্ন ধরনের সংগঠনগুলোর সাথে কিন্তু যুক্ত ছিলাম। যে সংগঠনগুলো সেই শৈশবে মানে স্কুল লাইফ থেকে আমরা এই জায়গাটা একটু আসতে চাই। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই।
দর্শক, রিফাত মাহমুদ সাকিব 16 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে কর্মরত রয়েছেন। ব্যাংকিং এর পাশাপাশি তিনি সমাজ কল্যাণমূলক একাধিক প্রামাণ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার লেখা অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধি বিষয়ক একাধিক বই দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি নেপাল বাংলাদেশ, মালদ্বীপ বাংলাদেশ ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড, গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং বাইফা অ্যাওয়ার্ড 2025 তার উল্লেখযোগ্য প্রাপ্তি। এছাড়া তিনি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান ও একাধিক আন্তর্জাতিক সংগঠনের সদস্য। লেখালেখি, সমাজসেবা ও চলচ্চিত্র নির্মাণ, এই 3 ক্ষেত্রেই তার অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আবারও চলে যাই তার কাছে। সব বিষয়ে আসবো, লেখালেখি, চলচ্চিত্র নির্মাণ, সমাজসেবা এবং এখন তো ব্যাংকিং সেক্টর তো আপনার চলছেই। শৈশবে যেহেতু বলছিলেন যে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে আপনার যুক্ততা ছিল। বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তো আমি যুক্ত তো ছিলামই। তো এখানে আমি আরেকটা জিনিস, আমি যেহেতু শৈশবের কথায় এসছে, আমি এখানে আসলে একটা ইমোশনও কাজ করছে। সেটা হচ্ছে যে আমার মার সাথে সাথে কিন্তু আরো 2জন ব্যক্তি আছে যে আমাকে যারা খুব বেশি পরিমাণে ইন্সপায়ার করেছে। তারা হচ্ছে যে আমার নানি। উনি এখন মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো উনি আমাকে আসলে এতটা বেশি পরিমাণে ভালোবাসতেন যে আমার কোনো ইভেন্ট আসলে, মানে আমার কোনো খেলাধুলা বা কিছু হলে উনি হয়তো, আমাদের গ্রামের বাড়ি তো গাজীপুরে, নানার বাড়ি এবং দাদার বাড়ি দুইটাই গাজীপুরে। তো আমার নানি দেখা যেত কি আমার ইয়ের জন্য চলে আসতো আমাকে সাপোর্ট করার জন্য। ইভেন আমি কোন অসুস্থ হলেও সে মানে উনি খুব ভালো পরিমাণে আমাকে আমার টেক কেয়ার করতো। ইভেন আমার ম্যাট্রিক ইন্টারে যখন পরীক্ষা হচ্ছিল তখন উনি দোয়া মানে সবসময় নামাজে পড়ে থাকতেন। তো আমার কাছে উনি খুবই স্পেশাল। আর একটা হচ্ছে আমার মামা। আমার মামা আমাকে, আমার একটাই মাত্র মামা, আমাকে প্রচুর পরিমাণে আমাকে মানে সময় দিয়েছেন, আমাকে বিভিন্ন কাজে সাপোর্ট করতেন ছোটবেলা থেকেই। মানে এই 2জন লোকের কথা আসলে না বলে, এবং এই কারণে হয়তোবা তাদের কথা আসলে সাকি আমাদের অতিথি খুব সুন্দরভাবে মনে করছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবং প্রত্যেকটা মানুষের জীবনেই আমার মনে হয় মামা বাড়ি, নানা নানু কিংবা দাদা বাড়ি, দাদা দাদি না, মানে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যায় লাইফে কোনো না কোনো ভাবে। আমার লাইফে তো প্রচন্ড। আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই। আমার ছোট ভাই তো এখন তো ও জাপানে আছে ও ফ্যামিলি নিয়ে, আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর আমি তো এখানে আমি বড়। দুজনেই ভাই, দুজনেই এই ব্যাংকিং সেক্টরে। এটা কি মানে বাবা? ও ব্যাংকিং সেক্টরে না। আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, আপনি ব্যাংকিং সেক্টরে আসলেন। আপনার বাবাও ছিলেন ব্যাংকার? আমার বাবা বাংলাদেশ ব্যাংকে জিএম ছিলেন। আচ্ছা, সেটা কি বাবাকে দেখেই উৎসাহিত হলেন? আমি তো উৎসাহিত ছিলামই না, আমি ব্যাংকে ইনফ্যাক্ট আসতেই চাইনি। আমাকে আমার মার প্রচন্ড ইচ্ছায় আর বাবার মোটামুটি ইচ্ছা ছিল, আর আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বাররাই ব্যাংকার। তো ওখান থেকে আর কি আমাকে পুশ করা হয় যে ব্যাংকে তোমাকে প্রফেশনটা গড়তে হবে। বাট আমি আসলে চাচ্ছিলাম, আমার ড্রিম ছিল একদম ছোটবেলায় হচ্ছে আমি পাইলট হব। আচ্ছা। তো সেটা হলো না। আমার আব্বার ইচ্ছাতে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে আসলাম, দেন আবার কমার্সে চলে গেলাম। তো তারপরে আমি আমার প্রতিটা লাইফের পড়াতে পড়াতে আমি আমার ড্রিম গুলোকে চেঞ্জ করতে থাকি। বাট মূল ড্রিম ছিল আমি কিছু লিখবো। এটা আমার ছিল, এটা মাথায় অনেকগুলো ড্রিমের মধ্যে একটা ছিল যে আমি যখনই সময় পাই তখনই আমি বই বের করব। তখন তো আসলে ফ্যামিলি সাপোর্ট বলতে এখন যেরকম আমরা আমার মেয়েকে বা আমার ছেলেকে ওরা কিছু যদি বলে যে ওরা বই বের করতে চায়, আমি তাদেরকে সব ধরনের সাপোর্ট করব। তখন তো আসলে এই ধরনের সাপোর্ট গুলো ছিল না বা এগুলো ছিল না। কিন্তু মনের মধ্যে একটা জেদ ছিল যে যখনই আমি বড় হয়ে মানে আমার যখন অ্যাবিলিটি হবে, আমি যখন ক্যাপাবল হব, আমি এগুলো কাজগুলো করব। এবং আপনি করছেনও, এবং এখন আমি করছি। সেটা পরিচিত বয়সে এসে হলো। আমি একটু শৈশবটা জানতে চাই। আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন সংগঠন করতেন, সেটা কি রকম? তখন এলাকা বেসিস, তখন স্কুলে, তখন এলাকা, তখন তো এখন তো যেরকম সাংগঠনিক একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় বা
যেরকম মানে একটা নাম পাওয়া যায়, তখন তো আসলে ওরকম ভাবে সংগঠনগুলোতে এরকম ছিল না। তো একমাত্র স্কাউট বা বিএনসিসি ছাড়া তো আসলে ওরকম ভাবে বলার মতো ইয়ে ছিল না। কিন্তু স্কুলে কয়েকজন মিলে বা কলেজে কয়েকজন মিলে বিভিন্ন সোশ্যাল বিভিন্ন জিনিস মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সোসাইটির জন্য কিছু করা, এরকম ধরনের অ্যাক্টিভিটিস কন্টিনিউ। একটু গল্প শুনি কি কি করা হতো। যেমন একবার 88 ফ্লাডের সময় বোধহয় একটা মানে ওই সময় একটা ডিজাস্টার ছিল, তো ওইখানে তখন তো আমরা খুবই ছোট, বনানী বিদ্যানিকেতনে তখন আমার স্কুল ছিল। আফটার দ্যাট তখন ওই যে বেশ কিছু বন্ধুদেরকে মিলে মানে এই যে পুরান যে কাপড়গুলো থাকে যার যেখানে থাকে সেগুলো দিয়ে ডিস্ট্রিবিউট করা শুরু হলো, এবং আরো কিছু কিছু অ্যাক্টিভিটিস। তারপরে হচ্ছে কোভিডে, ওটা তো বড়বেলার, আর ছোটবেলায় তো মানে এরকম টাইপেরই অনেক কিছু থাকতো আর কি। ছোটবেলায় আরো অনেকগুলো কাজই করতেন, যেমন আপনি অভিনয় করতে খুব ভালোবাসতেন, বিতর্ক করতেন, আরো অনেক কিছু করতেন, কিন্তু একটা সময় সেই ডিরেকশনেও গেলেন। ছোটবেলায় নাটকের অভিজ্ঞতা একটু শুনি আপনার ডিরেকশনের দিকে। ছোটবেলায় তো আসলে মানে আমার এইখানে আমার প্রচন্ড শখ ছিল অ্যাক্টিং এর প্রতি, কিন্তু আমার ফাদার আবার আমাকে পড়াশোনায় ক্ষতি হবে দেখে আমাকে, আমি কিন্তু ক্রিকেটও কিন্তু খুব ভালো খেলতাম ওই সময়। আসলে প্রতিটা প্যারেন্টসই চায় যে তার ছেলে মেয়ে যেন একটা ব্রাইট একটা ফিউচার যেন পায়। তো আমার বাবাও মনে করেছিলেন, আর উনি তো খুব বাস্তববাদী মানুষ। আচ্ছা, তো উনি কিন্তু প্রচন্ড মেধাবী, কিন্তু মানে ওনার রেজাল্ট কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে খুবই। উনি কিন্তু নট অনলি যে বাংলাদেশ ব্যাংকেই ছিলেন, বাংলাদেশ ব্যাংকে ঢোকার আগে উনি হলি ক্রস নটরডেমের মতো স্কুলেরও কিন্তু মানে টিচার ছিলেন, দেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে শিক্ষকতাও করেছেন কিছুদিন, রাইট। তো যেটা হচ্ছে যে সবাই তো চায় যে তার ছেলে মেয়ে একটা ব্রাইট ফিউচার পাক, আর ওই সময় তো আসলে কোনো ক্যারিয়ার ছিল না ওই সময়টা, এবং বিশেষভাবে পড়াশোনাটা অ্যাট লিস্ট ঠিকঠাক ভাবে করুক, তারপর বাকি সবকিছু আর ওই সময় সেইভাবেই হয়তো এক্স্যাক্টলি, আর ওই সময় একটা ট্যাবুও ছিল যে ওই সময় পড়াশোনাটা না করলে মানে মানুষ আপনাকে অন্যরকম ভাবেই দেখবে। একদমই, এবং এটার আর কোনো অপশন নাই। এখন স্কিল ডেভেলপমেন্টের দিকেও একটা লক্ষ্য দেওয়া হয়। আপনার কাছে জানতে চাইবো সে সময় আসলে আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা কেমন করতেন? আসলে ওই সময়টা যেটা হতো কি, মানে আমি আমার জায়গা থেকে পড়াশোনা করতাম, আবার ফাঁকিও দিতাম, কারণ আমি ওই যে বললাম মাথার মধ্যে তো আসলে অনেক কিছুই ঘুরতো, জি, তো প্রপারলি আসলে হতে পারতো না। তবে এখনকার প্যারেন্টসরা তো আসলে তার ছেলে মেয়েদেরকে মানে মাল্টিপল অ্যাক্টিভিটিসের দিকে নিজে থেকেই ইনভলভ করে যাতে ইয়া থাকে। ওই সময় তো ওটা ছিল না, তো চেষ্টা করতাম আর কি যতটুকুর মধ্যে আর কি পড়াটাকে উঠানো যায় আর কি। আচ্ছা, দ্যাটস ইট। কিন্তু আমি রেজাল্টের দিকে কখনোই ফোকাস করতাম না, আমি ফোকাস করতাম অলওয়েজ লার্নিং এ, আমি কতটুকু শিখছি, এবং মানে আমার মানে মার্কস কত আসবে ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটার করতো আমি কতটুকু এখান থেকে নিচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, বাবা তো শিক্ষকতাও করেছেন যেটি বললেন আপনি, বাবার কাছে পড়তেন কখনো, পড়াশোনা করা? বাবা আসলে খুবই রাগী ছিলেন, মানে ওনার কাছে পড়তে খুব ভয় লাগতো। ইনফ্যাক্ট আমি ওনাকে ইউনিভার্সিটি পর্যন্ত ওনার সাথে কথা বলতেও খুব ভয় পেতাম, উনি খুবই রাগী। মানে আমার ফ্যামিলি মেম্বাররাও, মানে আমার ফুপু, আমার চাচা, ওনারাও ওনার সাথে কথা বলতে খুব ভয় পেতেন। পরিণত বয়সে এসে কি হলো, মানে যেটা তারপরে তো ভয় ভেঙে গেছে। তারপরে তাকে খুব ক্লোজলি যখন বুঝতে শিখলাম, তখন দেখলাম যে কিন্তু একটা জিনিস কি, আমার বাবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার বাবা যেরকম একটা ভালো একটা দিক হচ্ছে, প্রতি রমজান মাসে দেখি, আর সারা বছর তো করেনি, প্রতি 4 দিনে একটা কোরআন শরীফ উনি খতম করে ফেলেন, যেটা অনেক মানে বড় বড় মানে যারা একদম মূল ধারার যারা ইসলামিক চর্চার মধ্যে থাকেন তাদের পক্ষে অনেক সময় করা সম্ভব হয়ে ওঠে না। 3 দিন 4 দিনে উনি এটা করে ফেলেন, এটা একটা। তারপরে হচ্ছে যে উনি ব্যাংকিং ডিপ্লোমার খাতাগুলো দেখেন, এত মানে লিমিটেড টাইমের মধ্যে এবং এত এরর ফ্রি ভাবে দেখেন। আমি দেখি আসলে ওনাকে, এবং উনি 2বার হার্ট অ্যাটাক হয়েছে, উনি কোভিড অ্যাটাক হয়েছে, কিন্তু উনি আমার চেয়েও বেশি স্ট্রং, আমার চেয়েও বেশি উনি মুভমেন্ট করছেন, বাড়ির কাজ করছেন উনি নিজেই, আরেকটা বাড়ির কাজ করছেন, মানে তারপরে আমার মেয়েকেও মাঝে মাঝে স্কুল থেকে মানে আনতে আসেন, এখনো উনি বাজার
করতে পছন্দ করেন, মানে উনি খুবই, মানে আমি কি বলবো, মানে আমার চেয়েও বেশি উনি। বাবারা আসলে সব সময়ই তাই, বাবা মা সব সময় ওনার বয়সে এসে আমি আসলে কতটুকু কি করব, মানে আই ডোন্ট নো। প্রতিনিয়ত সন্তানদেরকে সাপোর্ট আসলে দিয়েই যান। ডেফিনেটলি। একটু জানতে চাই যে আপনি লেখালেখিটাও যেহেতু করেন, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে আপনার একটা ফোকাস ছিল যে আমাকে লার্নিং প্রসেসে থাকতে হবে। এটাও নিশ্চয়ই আমি ধারণা করি বাবার কাছ থেকে হয়তো এসেছে, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই তাই। বাবা মাই আসলে আদর্শ হিসেবে কাজ করে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে। তো লেখালেখিটাকে একদম ছোট বয়স থেকে হলো, মানে বই পড়াটা তো নিশ্চয়ই ছোটবেলার অভ্যাস থেকেই হয়েছে। আমি আরো একটা মজার ব্যাপার বলি, যেহেতু বই পড়ার কথাই বললেন। জি। আমি ছোটবেলায় বই পড়তে একদমই পছন্দ করতাম না। আচ্ছা। যেগুলো ছোটবেলায় পছন্দ করতাম না সেগুলো বড়বেলায় এসে, মানে এই এখন এসে সেগুলোই করছি। আচ্ছা। জীবনের একটা পরিক্রমা, তাই না? যে একটা পরিক্রমা, একটা ধাপের পর একটা আমি ধাপে। বই পড়তে টোটালি পছন্দ করতাম না, কিন্তু যখন যেটা পড়তাম সেটাকে, মানে মার্কস কত আসবে ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটারটা ছিল এটা আমি ঠিকমতো জানতে পারতাম। তাহলে কি বিষয়টা এমন যে পড়তে পছন্দ করতাম না কিন্তু লিখতে পছন্দ করতাম? কারণ লিখতে আপনার পছন্দ সম্পর্কে করতাম, লিখতে পছন্দ করতাম, আমি ডায়েরি লিখতাম। জি জি জি। যে প্রতিদিন কি হতো না হতো এগুলো মতো করে ডায়েরি লিখতাম। ইভেন ডায়েরিতে আমি বিভিন্ন ধরনের গল্পও লিখতাম, ছোট ছোট গল্প, ছোট ছোট গল্প, অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, আচ্ছা, অভিজ্ঞতা থেকে, আমার ইমাজিন থেকে আচ্ছা। গল্প ক্রিয়েট করতাম। আপনার ক্যারিয়ার তো শুরু হলো ব্যাংকিং সেক্টরে। 2008 আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। আচ্ছা, আপনি যেহেতু সমাজ সেবা, আমরা যেটি বলছিলাম চলচ্চিত্র নির্মাণ, এইটা কি একটু পরে আসলেন নাকি ব্যাংকিং পেশায় আগে আসলেন? ব্যাংকিং পেশায় আগে আসলাম। ওগুলো ছিল মাঝে মাঝে কিন্তু বিক্ষিপ্ত ভাবে, কিন্তু ব্যাংকিং পেশায় আসার অনেকদিন পরেই যখন আমি, মানে ব্যাংকিং পেশাটা হচ্ছে কি, মানে অনেক তো বিজি থাকতে হয়, তারপরে টার্গেট, তারপরে হচ্ছে মানে আমি চাচ্ছিলাম যে একটু সামথিং নিউ, মানে আমার এই প্রফেশনটাকেই এনরিচ করার জন্য আমি একটু ডিফারেন্ট কিছু লাইফে চাচ্ছিলাম। আচ্ছা। তো লাইফে যখন এইগুলো যখন সার্চ করতে থাকলাম তখন দেখছি আমি কোনটা ভালো পারি, আমি কোনটাতে কমফোর্ট, তো আমি ওগুলোই ট্রাই করি। আচ্ছা। দেন হচ্ছে আমি, মানে একটু দেরিতেই কিন্তু আসা আমার আমার ব্যাংকের জব স্টার্ট করার অনেক পরে থেকেই কিন্তু আমার এই সময়টায় কি নিজের মধ্যে কোনো রকম প্রস্তুতি রেখেছিলেন? আমার কোনো প্রস্তুতি ছিল না। ব্যাংকিং জব যখন স্টার্ট করেছি তখন আমি ধরে নিয়েছিলাম যে ওগুলো আসলে মাটি চাপা হয়ে গেছে। আচ্ছা। কিন্তু আফটার দ্যাট, থ্যাঙ্কস টু গড, মানে এটা আসলে গডের আসলে সাপোর্ট না থাকলে বা গাইডলাইন না থাকলে আসলে এই টোটাল জার্নিটাই আসলে কমপ্লিট হতো না। এটা আসলে একটা লাকের ব্যাপার। নিশ্চয়ই 16 বছরের ব্যাংকিং ক্যারিয়ার আপনার। আমরা একটু সেই অভিজ্ঞতা জানতে চাই, ছোট করেই জানবো। এখনো আপনি আছেন এই সেক্টরে, আর আপনি বলছিলেন যে বিক্ষিপ্তভাবে আসলে আপনি ছোট ছোট করে কিছু কাজ করেছেন। ওগুলো এতটা ম্যাচিউর ছিল না, গল্পগুলো সুন্দর ছিল, বাট এখন আমি যেভাবে আমার ম্যাচুরিটিটা, জি, মানে আসলে একটা এইজের একটা মানে ওটা হচ্ছে আপনাকে তৈরি করার একটা প্রসেস, আমি বলবো আসলে। জি, ক্যারিয়ার পেশা নিয়ে একটু জানতে চাই ব্যাংকিং সেক্টরে। আমি তো এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছি, পল্লবী ব্রাঞ্চে, এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তো শুরুটা কোথায় থেকে হয়েছে? শুরু তো আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেই। প্রথমে শুরু করি হচ্ছে হেড অফিসে, এনআরবি ডিভিশনে হচ্ছে আমার পোস্টিং হয়। আচ্ছা। এবং আমি প্রায় 14 বছরে আমি হেড অফিসেই ছিলাম। আচ্ছা। আফটার দ্যাট আমি ব্রাঞ্চে আসি। আচ্ছা, শুরুতে আরেকটা বিষয় জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যেহেতু আপনি ব্যাংকিং পছন্দ করতেন না, কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটি পছন্দ করতেন, স্বাধীনভাবে মুক্ত মনে লেখা পছন্দ করতেন, সেই জায়গা থেকে ব্যাংকিং তো একটা ধরাবাঁধা জীবন বা কিছু ফিক্স ওয়ার্ক থাকে, এই ধরনের কাজে এসে নিজেকে অ্যাডজাস্ট করে নিলেন কিভাবে? অ্যাডজাস্ট করে নিতে, এটা আসলে অনেকেই বলে অ্যাডজাস্ট করে নিতে আসলে অনেক কষ্ট হয়েছে। এর জন্য থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, যে ফ্যামিলি আমাকে টলারেট করেছে। কারণ আমাকে ব্যাংকে কিন্তু 6টা পর্যন্ত বললেও কিন্তু 6টা পর্যন্ত আসলে কাজ শেষ হয় না, বেরোতে বেরোতে কিন্তু আর একটু সময় লেগে যায়। আবার ব্যাংক থেকে বেরোনোর পরেও কিন্তু অনেক ক্লায়েন্টদের সাথে কিন্তু অনেক মিটিং ফিক্স থাকে, তো ওই ক্লায়েন্টদের সাথেও কিন্তু অনেক সময় দিতে হয়। তো দেখা যায় যে বাসায় ঢুকতে ঢুকতে কিন্তু 10টা কিন্তু বেজেই যায়, 9:30 10টা কিন্তু বেজেই যায়। আফটার দ্যাট নামাজ পড়ে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের সাথে একটু কথা বলে 1 ঘন্টার মতো হয়তো আমি সময় নিই। তারপরে কিন্তু আবার কিন্তু আমি লেখালেখি বা আমার
নিজ কাজেই কিন্তু চলে যাই। তো আমার ফ্যামিলি যদি আমাকে দীর্ঘদিন ধরে যদি সেই স্বাধীনতাটা বা যে সেই স্পেসটা যদি না দিত, তাহলে আসলে এটা করাটা খুব ডিফিকাল্টি ছিল। আর আমাদের তো আমার আব্বা আম্মা থাকে দোতলায়, আমরা থাকি তিনতলায়, কারণ একই স্পেস আসলে মানে এতগুলো লোক একসাথে ইয়ে করা সম্ভব হচ্ছে না। তো আমরা এই জন্য তিনতলায় শিফট হয়েছি, আগে একসাথেই ছিলাম। তো দেখা যায় যে অনেক সময় ট্রুলি ফ্যাক্ট যেটা, আমার আব্বা আম্মার সাথে আমি মাসে হয়তো একবারও হয়তো অনেক সময় হয়তো দেখা হয় না, আবার অনেক সময় হয়েও যায়। তো এই যে আমার প্যারেন্টসরাও আমাকে মানে এই জিনিসটাকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাকে এই জিনিসটাকে বুঝতে পেরেছে, আমার ফ্যামিলিও আমাকে, আমার ওয়াইফ আমাকে সেই স্পেসটা দিচ্ছে, বাচ্চারাও কিন্তু স্যাক্রিফাইস করছে। তো সবার স্যাক্রিফাইসের জন্যই কিন্তু আজকে আমার এই কাজটা করতে কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। একদমই তাই। স্যার, আপনি যে সেক্টরগুলোতে কাজ করছেন, লাইক ডিরেকশনই বলি আর লেখালেখি বলি, দুইটা জায়গায় কিন্তু বিনিয়োগ দরকার আছে। এটা কি নিজস্ব বিনিয়োগে আপনি কাজগুলো করছেন নাকি? না, এগুলো হচ্ছে প্রকাশনী থেকে। এবং ডিরেকশনের জায়গাটা? আর ডিরেকশনে হচ্ছে এগুলো স্পন্সর থাকে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে। চমৎকার। শুরুতেই কি আপনার এরকম স্পন্সর বা আপনি সেই স্পেসটা পেয়েছেন কিনা? শুরুটা কিভাবে হলো? শুরুটা হচ্ছে মানে আমার তো আসলে অনেকের সাথে সৌভাগ্য হয়েছিল যে মেশার, তো তারাও খুঁজছিল যে তারাও খুব সংস্কৃত মনা ছিল, যে তারাও চাচ্ছিলেন যে আমিও এখানে একটু ইয়ে করি বা ইনভেস্ট করি, মানে একটা কৌতূহলের একটা জায়গা থাকে। তো ঠিক ওইভাবেই ব্যাটে বলে আর কি, ওই যে বললাম না, আমার ওই যে একটা সৃষ্টিকর্তার একটা ফার্স্ট টু লাস্ট একটা এই সেক্টরে একটা আমি একটা ভালো একটা সাপোর্ট পেয়ে গেছি আর কি। এটা একটা লাখেরও একটা ব্যাপার থাকে, তো ওইভাবে করেই চলছে, এখন পর্যন্ত চলছে। আর সামনে হয়তো আরো বড় কিছু হয়তো নিয়ে হাজির হব, এখনই বলছি না, এটা মানে আমি পরে ডিসক্লোজ করব। একদম। তো আমরা তারপরেও জানতে চাই যে আপনি তো ক্যারিয়ার শুরু করলেন ব্যাংকিং পেশার মাধ্যমে, এবং তারপরে আপনি আস্তে আস্তে লেখালেখিটাকে সামনে এগিয়ে নিলেন। আগে থেকেই করছিলেন কিন্তু গোছানো ছিল না, আপনি যেটি বলছিলেন, এবং একই সঙ্গে ডিরেকশন, সেটারও নিশ্চয়ই একটা শুরু ছিল। এবং আপনি যাদের কথা বলছেন সেটা কিভাবে হলো, সেই প্রসেসটা কিভাবে হলো সেটাও জানতে চাই। আমি আগে একটু জানি, ব্যাংকিং পেশায় যেহেতু আপনি এখনো আছেন, ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন, সেই গ্রাহক সেবায় আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? গ্রাহক সেবায় আমাদের ব্যাংকগুলোতে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে কাস্টমার লুজ করার পিছনে, আমি টোটাল ব্যাংক ইন্ডাস্ট্রির কথাই বলছি, সেটা হচ্ছে যে আমাদের তিনটা জিনিসের খুবই অভাব, যে কারণে আমরা আমাদের কাস্টমারগুলোকে আমরা লুজ করি। সেটা হচ্ছে যে স্মাইলিং ফেস। যখনই কোনো কাস্টমার আসলো, আমি এই সার্ভিসটা দিতে পারি আর না পারি, অ্যাটলিস্ট তাকে স্মাইলিং ফেসে বলে দেই যে এটা আমার ডেস্কে হয় না, এটা কাইন্ডলি ওই ডেস্কে মানে গেলে উনি আপনাকে করে দেবে, জাস্ট গাইড করে এই জিনিসটা করা, তাহলে কাস্টমার কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে। সে কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনার কাউন্টারে বা আপনার ব্যাংকে বা আপনার এই ব্রাঞ্চেই কিন্তু এসে কিন্তু সে তার কাজগুলো করার চেষ্টা করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কাস্টমারদেরকে গ্রিড অফার দেই না। গ্রিড অফার বলতে মানে যে উপহার সামগ্রী দিতে হবে সেটা না, মানে কথার মধ্যেও কিন্তু মার্কেট আসলে এখানে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হবে, ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, ওই যে গ্রিড মানে এক একটা অফিসারকে কিন্তু এগুলো কিন্তু জানতে হবে। ব্র্যান্ডিং মানেই হচ্ছে যে আমাদের যে পিআর ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট, ওরাই যে এটা করবে তা না। অর্থাৎ একটা ব্যাংকারকে তাকে সে নিজেই পিআর, সে নিজেই ব্যাংকার, সে নিজেই মার্কেটিং এক্সিকিউটিভ, সে নিজেই মানে সবকিছু তার মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ আসলে এটা তো আসলে কাস্টমারকে আপনি কারো পকেট থেকে টাকা বের করে আরেক জায়গায় ইনভেস্ট করানো, নট এ ম্যাটার অফ এ জোক। এটা আপনার মুখের কথাতেই কিন্তু সে কিন্তু কোটি কোটি টাকা আপনার ব্যাংকে ইনভেস্ট করছে, লোন নিচ্ছে, শুধু কিন্তু সে কিন্তু ব্যাংকে চিনছে না, সে কিন্তু আপনাকে চিনেই কিন্তু আপনার কথার উপর বেসিস করেই কিন্তু সে কিন্তু ব্যাংকে কিন্তু তার কাজগুলো করে থাকে। তো এই জিনিসগুলোতে মানে খুব ফোকাস রাখা, মোটামুটি মাল্টিটাস্কিং এর যে কোয়ালিটিটা, সেটা আসলে মিনিমাম একটা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে যে যেটা বলিনি সেটা হচ্ছে যে তাকে একটা ব্যাংকারকে খুব আপ টু ডেট থাকতে হবে। অর্থাৎ
আমাদের এখন ফিনান্সিয়াল যেই ট্রেনিংটা চলছে বা দেশের কি অবস্থা বা এই সবকিছু সম্পর্কে আসলে আপ টু ডেট থাকতে হবে। অবশ্যই স্যার, আদারওয়াইজ তার জন্য ডিসিশন মেক করাটা খুব কঠিন হয়ে যায়। হাসি দিয়ে যে গ্রাহককে একসেপ্ট করা, আমরা কিন্তু অনেক সময় দেখি যে এত কিছুর পরও আপনারা যে এত রকম ইনিশিয়েটিভ নিচ্ছেন, যে কোথায় কোন জায়গায় লোন সেকশন নিয়ে কথা বলবে, কোথায় একটা কারেন্ট ডিপোজিট নিয়ে কথা বলবে বা একটা কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলবে, সবকিছুই কিন্তু আপনারা এটা আসলে বলেই আসলে একজন ব্যাংকারকে অ্যাসাইন করা হচ্ছে। তারপরেও গ্রাহকদের অনেক রকম অভিযোগ আমরা দেখি। হয়তো দেখা যায় মিনিমাম একটা ছোট্ট ইনফরমেশন, সেটাও আমরা অনেক সময় বলতে বাধ্য হই যে না, এত কর্পোরেট ব্যাংকিং সেক্টরটা এত উন্নত হয়েছে কর্পোরেট ক্ষেত্রে, কিন্তু তারপরে আমরা হয়তো ইনফরমেশনটা ঠিকভাবে পাচ্ছি না। এক্ষেত্রে কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন বা এই জায়গাগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? এইসব নিয়ে আসলে আমি যেটা বলবো যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই সেক্টরটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে। আলাদাভাবে কর্পোরেট ট্রেনিং এর অ্যারেঞ্জ করা হয়েছে বা হচ্ছে। ব্যাংক থেকে প্রচুর ফ্যাসিলিটেট করা হচ্ছে এমপ্লয়ীদেরকে মাল্টিটাস্কিং এর ব্যাপারগুলো নিয়েও, কিভাবে ওদেরকে আরো অ্যাক্টিভ করা যায়। তারপরে ডেডিকেটেডলি এই জায়গাটা নিয়েই কিন্তু আলাদাভাবে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখন এটার সুফলটা কিন্তু আমাদের ব্যাংক কিন্তু দেখতে পাচ্ছে। আগেও কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু ওইরকম ক্যাটাগরিতে ছিল না যে মিসবিহেভ বা হয়তো দু একটা এরকম বিক্ষিপ্ত, এটা আসলে সব জায়গায় থাকতেই পারে, বাট ওইরকম ভাবে কোনো আসলে কোনো ধরনের কোনো কমপ্লেইন ছিল না যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এরকম ধরনের কোনো ইস্যু হচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অলওয়েজ খুব ক্লিন ব্যাংকিং করে আসছিল। তো তারপরেও এটাকে আরো উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমানে ম্যানেজমেন্ট টিম এটাকে নিয়ে খুব টপ প্রায়োরিটিতে নিয়েছেন এবং এটা নিয়ে খুব ভালোভাবেই কাজ চলছে। ব্যাংকিং সেবাকে আসলে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়াই হচ্ছে আপনাদের লক্ষ্য। এই জায়গা থেকে যেটা দেখা যায় যে এখনো গ্রামীণ পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবাটা আসলে যেভাবে আমরা আশা করি সেভাবে পৌঁছাচ্ছেন, এর মধ্যে গ্যাপটা কি আপনার মনে হয়? আমি যদি বলি যে কোনো ব্যাংকই করছে না তাহলে সেটা তা না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু গ্রামীণ ব্যাংকিং এর ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু উদার। আমি যতটুকু জানি যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আরো হওয়া দরকার। আর অন্যান্য ব্যাংকগুলোর কথা যদি বলি তাহলে আমি বলবো যে 30% ব্যাংক হয়তো এই ক্ষেত্রে হয়তো এগিয়ে এসছে, আরো 70% ব্যাংকগুলোকে এগিয়ে যদি না আসে তাহলে আসলে গ্রামীণ অর্থনীতিটা আসলে ভেঙে যাবে। এখন আপনারা কেন দেখতে পাচ্ছেন না যে আসলে গ্রামীণ অর্থনীতিটা কেন ব্যাংকিং এর আওতার মধ্যে নেই? তার কারণ হচ্ছে যে এই কারণে দেখতে পাচ্ছেন না কারণ ব্যাংকের ফিজিক্যাল কোনো ব্রাঞ্চ নেই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু গ্রামের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। এজেন্ট ব্যাংকিং কিন্তু এখন কিন্তু সব জায়গায় কিন্তু আছে, তো রিমোটলি কিন্তু কাজ করছে। আমরা আপনার ব্যাংকিং ক্যারিয়ারের আসলে ফিউচারে হয় না যে আমরা প্রাইমারি স্টেজ থেকে সেকেন্ডারি স্টেজ, হায়ার স্টেজ, স্ট্যান্ডার্ড স্টেজ, অনেক স্টেজেই যেতে চাই। আপনার পরিকল্পনা কি? নিজেকে কোথায় দেখতে চান? মানে ব্যাংকিং? জি, আসলে ব্যাংকিং আমি আসলে ফিউচারে বিশ্বাসী না। আমি এখন কাজ করে যাব আসলে কোথায় কিভাবে। আমি শুধু নট অনলি ব্যাংকিং সেক্টর, আমি যখন যে কাজটাই করি আমি আসলে এটা হিট হবে কি হিট হবে না, মানুষে পড়বে কি পড়বে না, দেখবে কি দেখবে না, মানুষ এটাকে কি ধরনের সমালোচনা করবে ওইটা মাথায় নিয়ে আসলে কাজটা করি না। আমি আসলে বর্তমানটাকে ফোকাস করি, কাজটা করি, দেন ফিউচার ডিসাইড করে দিবে যে এটা আসলে কতটুকু কি হবে না হবে। ব্যাংকিং সেক্টরটা নিয়েও আমার আসলে ওরকম ধরনের ভাবনা। আচ্ছা, সেই ভাবনা থেকে যদি জানতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের উন্নয়নে আপনারা কি কি কাজ করছেন, বিশেষ করে আমরা যদি ডিপোজিটের বিষয়টা একটু আসি এবং তারল্যের বিষয়ে আসি। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেও পড়ছিলাম যে গোল্ড প্রাইস এত হাই হচ্ছে, ব্যাংকে দেখা যাবে যে তারল্য সংকটে পড়বে। মানে এরকম অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আপনারা কাজ করছেন। না, তারল্য সংকট আমি যদি আমার ব্যাংকের কথা যদি বলি, যদি আমি আমার ডেডিকেটেড আমার ব্যাংকের কথা বলি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারল্য সংকটে নেই। আমি যদি বলি ওভারফ্লোতেই আছে। আমাদের ডিপোজিট খুবই ভালো লেভেলে আছে এবং আমাদের বেশ কিছু ভালো ভালো ডিপোজিট প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ডেডিকেটেডলি অঙ্গনা সহ আরো বেশ কিছু ভালো ভালো প্রোডাক্ট রয়েছে
তারপরে বাচ্চাদের জন্য প্রোডাক্ট রয়েছে, তারপরে সিনিয়র সিটিজেনদের জন্য প্রোডাক্ট রয়েছে, এবং তারল্য সংকটের কথা তো আমি আগেই বললাম যে আমাদের ব্যাংক খুব ভালো একটা লিকুইডিটি নিয়ে অলরেডি ধারণ করে ওভারঅল ব্যাংকিং সেক্টরের বিষয়ে যদি ওভারঅল যদি আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে হ্যাঁ বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এটা হচ্ছে তারল্য সংকটটা হচ্ছে ক্রিয়েট হয় হচ্ছে যার যা সার্ভিস থেকে। আসলে হয় কি মানুষ ব্যাংককে পরে চিনে, ব্যাংক প্রতিষ্ঠানকে পরে চেনে হচ্ছে আগে ব্যক্তিকে, অর্থাৎ আপনাকে দেখেই কিন্তু সে ব্যাংকে যাবে। এখন আপনি এ বি সি ডি যে কোনো ব্যাংকই হতে পারেন, সে ব্যাংকটাকে পরে দেখবে। আপনার রিলেশন বিল্ড আপ যদি খুব স্ট্রং হয় এবং আপনি যদি কাস্টমারকে অ্যাসিওর করতে পারেন যে আপনি তাকে ঠিক এই ধরনের জিনিসগুলো দিতে সক্ষম, তাহলে সে কিন্তু আপনার কাছে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা যেন মিস ডিক্লারেশন যেন না হয়, যে আপনি কথা একটা বললেন আসলে আপনি এটা পারবেন না, মিথ্যা কথা বলে তাকে নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে ভয়ানক ক্ষতি হবে। সে গিয়ে আরো 100টা কাস্টমারকে বলে দিবে, তখন আপনার ব্যাংক ডিজাস্টার অবস্থা চলে যাবে। যেটা কিছু কিছু জায়গায় ঘটছে, যেটা পারবো না সেটা বলছে, কিন্তু সক্ষমতা দিয়ে যদি মার্কেটিংটা করা হয়, কারণ এখনকার বুঝতে হবে যে এখনকার কাস্টমাররা খুব স্মার্ট, আগের মতো নাই, টেকনোলজি সবার কাছেই আছে, সবাই কিন্তু মার্কেট সম্পর্কে সার্ভে করছে, সবাই কিন্তু খুব আপডেটেড। তো আপনি মিথ্যা কথা বলে হয়তো সাময়িকভাবে নিয়ে গেলেন, কিন্তু আপনার মার্কেট কিন্তু সে কিন্তু লুজ করে দিবে। একদম ব্যাংকিং এর স্বচ্ছতার কথা আপনার মুখ থেকে আসলে বারবারই চলে আসছে, যেটি আসলে ভালো লাগছে যে এই চর্চাটাই তো আসলে হওয়া উচিত। ব্যাংকিংই তো আপনার ক্যারিয়ার, ব্যাংকিং নিয়ে আমরা গল্প করতেই থাকবো, কিন্তু ফাঁকে ফাঁকে আরো বিভিন্ন বিষয় আসলে জানতে চাই। যেমন সামাজিক জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের সংগঠনের সাথে সংযুক্ত, তার মধ্যে মানবাধিকার নিয়েও আপনি কাজ করেন বা হিউম্যান রাইটস নিয়ে আপনি কাজ করেন। আপনার সাথে বাইরে যখন গল্প করছিলাম তখন একটা বিষয় আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে নারীদের জন্য তো বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু পুরুষদের জন্য আসলে সেই সুযোগ সুবিধা একটু কম আছে, বা যে ইনিশিয়েটিভটা সেটা আসলে পুরুষকে নিজেকে দাঁড়িয়ে বা নিজের ভয়েস রেইজ করেই আসলে স্টেবল করতে হয়। তো এই জায়গাগুলো একটু শুনি আপনার মুখ থেকে। খুব ভালো লাগলো, কারণ এই জিনিসটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই কাজ করে যাচ্ছি, অলমোস্ট লাস্ট 6 মান্থ আমি এটা নিয়ে কাজ করে, এটা সহ আরো কিছু জিনিস নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে যে এটার সাথে আসলে অনেকগুলো জিনিস জড়িয়ে থাকে। সেখানে হচ্ছে প্যারেন্টস, আমি সেভ অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি, যে সংগঠনটা প্যারেন্টসদের অধিকার সংরক্ষণের জন্য, নট অনলি যে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবে না এইটা নিয়ে না, প্যারেন্টসদের সাথে যেন ভালো আচরণ করা হয়। সে আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠালেন না, কিন্তু একসাথেই থাকছেন, বাট খারাপ বিহেভ যাতে না করে। আর খারাপ বিহেভটা আসলে কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে আমরা আসলে বিভিন্ন জায়গায় সেমিনার করছি, কাউন্সেলিং করছি। সবাইকে তো আর কোটি কোটি মানুষ, সবাইকে তো আর বোঝানো সম্ভব না। কয়েকজনকে বোঝাবো, তারা মানুষদেরকে আরো কয়েকজনকে বোঝাবে, এভাবেই আসলে স্প্রেড হবে। আর আপনাদের মাধ্যমেও আসলে এটাকে আসলে স্প্রেড করা সম্ভব। সেটা হচ্ছে যে একটা আমাদের সমাজে আসলে একটা মেয়েকে যেভাবে আইনগত যে সাপোর্টগুলো দেওয়া আছে, একটা পুরুষের কিন্তু সেটা নেই। আপনি স্বীকার করেন আর নাই করেন, আমাদের দেশে কিন্তু পুরুষদের যে নির্যাতনটা, পুরুষ নির্যাতন কিন্তু মেন্টালি কিন্তু বেড়েই চলেছে। এখানে আমি সব মা বোনদেরকে ঢালাও করে বলছি না, গুটি কয়েক এটা পুরুষদের মধ্যেও আছে, সেম রেশিও। তো গুটি কয়েক মানে এরকম আসলে হয় কি, মানে এই ধরনের প্যারাগুলো নিতে নিতে পুরুষরাও আসলে হৃদরোগে আক্রান্ত হচ্ছে। পুরুষদের কিন্তু মৃত্যু ঝুঁকিও কিন্তু এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বেড়ে গেছে। তো পুরুষের মতোই আমি বিভিন্ন কনফারেন্সেও বলেছি, পুরুষকে পুরুষের মতো থাকতে দিন, তাকে কাইন্ডলি বিড়াল বানিয়ে রাখবেন না। অর্থাৎ পরিবার হচ্ছে একটা পুরুষের বা সবারই প্রথম জায়গা। আপনার ভালো নেতা যদি তৈরি করতে চান, তাহলে পরিবার থেকেই তাকে শিক্ষাটা নিতে হবে। অর্থাৎ বাবাকে যদি মা এবং অন্যান্য সদস্যরা যদি রেসপেক্ট করতে শেখে এবং তাকে যদি টাইগার ভাবতে শেখে, তাহলে এবং হিরো ভাবতে শেখে, তখন সন্তানেরাও কিন্তু তার বাবাকে কিন্তু হিরো হিসেবেই কিন্তু ট্রিট করে আসবে। আর যে পুরুষটা তার পরিবার থেকে এই জিনিসটা ফিল করতে পারবে, সে কিন্তু বাইরেও কিন্তু তার ডেলিভারটা কিন্তু
ট্রিপল হয়ে যাবে। চমৎকার। এভাবে কিন্তু একটা নেতা কিন্তু তৈরি হয়ে আসবে, ভালো লিডার তৈরি হয়ে আসবে, সেটা কর্পোরেট লাইফে হোক, পলিটিক্যাল সেক্টরে হোক, আর অন্য যে কোনো সেক্টরে হোক। তো পুরুষকে পুরুষের মধ্যে থাকতে দিতে হবে। এখন তাকে যদি সন্তানের সামনে যদি তার বাবাকে যদি অপমান করা হয়, গালি দিয়ে কথা বলা হয়, তাহলে সন্তান কি শিখলো? সেও কিন্তু ওই বিড়াল হিসাবেই কিন্তু তৈরি হতে থাকবে বাঘের পরিবর্তে। বড় হয়ে সে মনে করবে যে ফ্যামিলিটা আসলে এরকমই হয়, আমাকে হয়তো এরকমই থাকতে হবে, এবং অন্যকে সম্মান কিন্তু শেষ করে দিলেন করাটাও, তার সবকিছু। অর্থাৎ একটা পুরুষের কিন্তু অনেক দায়িত্ব থাকে নারীর চাইতে। মেন্টালি স্ট্রং হওয়াটা কিন্তু খুবই দরকার। এই কারণে আমি যেটা বলছি যে প্রতিটা পুরুষদের এই অধিকারটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা অন্যায় সেটা আপনার সাথে হয়তো সাময়িকভাবে আপনার প্যারেন্টস নিয়ে হয়তো কোনো কথা হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন এটা ইলিগেল হচ্ছে, এটা আমার প্যারেন্টস এর বিপক্ষে যাচ্ছে, আসলে এটা করাটা ঠিক না। আপনার বিবেক তো কথা বলবে। তখন আপনি কি করবেন? আপনি ওই সাময়িক অশান্তির ভয় না করে প্রতিবাদ করতে শিখুন, অল্প অল্প করে, কিন্তু প্রতিবাদটা যেন ভায়োলেন্স যেন না হয়, মানে এটাকে যেন পুরো মানে খুব বড় ধরনের যেন ঝগড়ায় যেন রূপান্তরিত না হয়, বাট প্রতিবাদটা করতে শিখুন অল্প অল্প করে। এটা দীর্ঘদিন যখন কন্টিনিউ হবে তখন অপোজিশনে যে থাকবে সে বুঝতে শিখবে, তখন আস্তে আস্তে শুধরে যাবে। আপনি সেভ দ্য প্যারেন্টস নিয়ে কাজ করছেন, এখানে আসলে আপনাদের অ্যাক্টিভিটিগুলো কি, কাজগুলো কি, কোন কোন পয়েন্টে সচেতন করছেন? আচ্ছা, সেভ দ্য প্যারেন্টস এখানে আমরা আগেও বলেছি, যেটা ম্যাডামও যেটা বললেন, খুব সুন্দর একটা কোশ্চেনের দিকে যাচ্ছিলেন, যেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে আসলে বেশি কাজ করা হচ্ছে। তো এখানে ম্যাডাম যেটা বললেন, বউ শাশুড়ির মধ্যে একটা গ্যাপ তো থেকেই যায়, যেটা হচ্ছে মূল উৎসটা, যেটা আর কি যে সোর্স পয়েন্ট যেটা, সেটা আসলেই কিন্তু তাই, মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারে না। আচ্ছা, এখন এখানে একটা রিজন যদি আমি দাঁড় করাই, পুরুষদের কিছু করণীয় আছে, সেটা আমি বলছি, 1 মিনিটে বলে দেব। সেটা হচ্ছে যে একটা মেয়ে বা মহিলা 40 বছর একটা সংসারের জন্য যে ডেডিকেশন দিয়ে যেভাবে দাঁড় করায়, সে হুট করে কি তার ক্ষমতা কি বা তার অধিকার রাইটসটা কি হুট করে কি দিয়ে দিতে চাপে? একটু ন্যাচারালি তো মানে একটু লাগে, সময় তো লাগেই, একটু সময়টা দিলেই কিন্তু ইয়েটা হয়ে যায়। তো নতুন যারা আসছে, আজকালকার মেয়েদেরকে আমি বলবো যে বা যারাই সংসার শুরু করতে চাচ্ছেন বা আছেন, অন্তত 10টা বছর একদম ধীরস্থির ভাবে ডেডিকেশনটা দিয়ে যান, অটোমেটিক্যালি আপনার ফেভারেই ঘুরে যাবে সবকিছু। আর প্রতিটা ছেলেরই কিন্তু সবচেয়ে সফট পয়েন্ট হচ্ছে তার মায়ের জায়গাটা। অর্থাৎ মাকে কেউ যদি সম্মান করে বা যিনি সম্মান করলেন তার মাকে, প্রতিটা ছেলেই কিন্তু তাকে যতটুকু সম্ভব পারলে জীবনটা দিয়ে দেয়। তো ওই জায়গাটা যদি আমি বলবো ছেলে মেয়ে নির্বিশেষে আসলে এটা বলতেই হবে যে মায়ের রেসপেক্টটা যেখান থেকে আসে, এটা আমি শুধু ছেলেদের ভিউ পয়েন্ট থেকে বলছি। এতে করে হবে কি, ওই ছেলেটা কি করবে, তার শাশুড়িকেও শ্বশুরকেও কিন্তু রেসপেক্ট করতে শিখবে, যে আমার ওয়াইফ কিন্তু আমার বাবা মাকে কিন্তু এভাবে দেখছে, তো ও 10 ইউনিট পর্যন্ত নেমেছে, আমাকে অ্যাটলিস্ট 8 পর্যন্ত তো নামতেই হবে। তখন হবে কি, বন্ডিংটা ভালো হবে, ফ্যামিলি বন্ডিংটা ভালো হবে, ভায়োলেন্সটা চলে যাবে। আর পুরুষদেরকেও সহনশীল ধৈর্যশীল হতে হবে। অনেক সময় মানে মেয়েদের মধ্যে বাই নেচার এটা থাকে, হুট করে রেগে যাওয়া, মুড সুইং হওয়া, এই জিনিসগুলোকে আসলে অ্যাডজাস্ট করে নেওয়ার মতো ওইটারও কিছুটা সক্ষমতা থাকতে হবে, কারণ পুরুষ তো পুরুষই, তাকে সব ধরনের। আমার কাছে আসলে এই যে নারী পুরুষের বৈবাহিক যে সম্পর্কটা, এটাকে মনে হয় যে সহানুভূতি, ভালোবাসা এবং সবকিছু মিলে একটা সহ অবস্থান নেওয়া, এটা স্যাক্রিফাইস করতে হবে। মানে এটা যেটা হচ্ছে যে দুই পক্ষকে আসলে যার যার কঠোর অবস্থান থেকে পজিশনটাকে ছাড়তে হবে। আমি একটু ছাড় দিলাম, উনি একটু ছাড় দিল, তাহলে একটা ভালো নিশ্চয়ই। আমরা একটু আপনার অন্যান্য সেক্টরগুলো নিয়ে আসতে চাই। আপনার লেখালেখি, আপনার চলচ্চিত্র নির্মাণ, লেখালেখিতে আগে আসতে চাই। আপনি অর্থনীতি এবং একই সঙ্গে উদ্যোক্তা উন্নয়ন, এই বিষয়ে লেখালেখিটা মনে হয় একটু বেশি হয়ে থাকে, এবং আমি এগুলো নিয়ে একটু কাজও বেশি করি। স্কিল ওয়ার্কফোর্স ক্রিয়েশনের উপর আমি খুব বেশি জোর দিচ্ছি ইদানিকাল, দক্ষ জনশক্তি তৈরি। তো দক্ষ জনশক্তি তৈরির, কারণ আমাদের দেশকে যদি আমরা যদি এগিয়ে নিতে চাই, চায়না আসলে কি করছে, ঘরে ঘরে কিন্তু
ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, একটা ফ্যামিলির একটা ঘরের ভিতরে একটা ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, মোবাইল ফোন ক্রিয়েট করছে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে। তো কারিগরি জ্ঞানটা আসলে খুব খুব দরকার। তো যে যতটুকু পর্যন্ত পড়াশোনা করুক না কেন, অন্তত স্কিল ওয়ার্কফোর্স হয়ে যদি মানে বের হতে পারে, তাহলে কিন্তু দেশের জন্য কিন্তু সেটা কিন্তু বোঝা থাকবে না। জনসংখ্যাটা যতই হোক না কেন, সেটা কিন্তু একটা পাওয়ারে পরিণত হবে। আর সে সাথে সাথে স্কিল ওয়ার্কফোর্সকে ম্যানারে পরিণত করা, অর্থাৎ যারা বিদেশে যাবে, বিদেশে গিয়ে কি হয় কি কারোর সাথে পায়ে পা লাগলো কোনো আমাদের শ্রমিক ভাইদের, সরি বলার অভ্যাস নাই, হ্যাঁ কিছুই বললো না, বা তার ওয়ার্ক প্লেসে যেতে দেরি হয়ে গেল, বসকে আসলে কিছুই বললো না, ভাষাগত একটা ঝামেলা থাকে, ম্যানারের একটা ঝামেলা থাকে, আমরা আসলে ওইভাবে ইউজ টু না বলতে বা করতে। তো যখনই বিদেশে যখন পাঠানো হবে, যে বা যারাই পাঠাক, এই অন্যান্য কাজের দক্ষতা যখন দিবেন তারা, এর সাথে সাথে ম্যানারটাও যেন শিখিয়ে পাঠান, তাহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। যে পায়ে পা লাগলে সরি বলতে হবে, অফিসে ওয়ার্ক স্টেশনে যেতে দেরি হলে সরি বলতে হবে, অ্যাপোলজি করতে হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকতে হবে, এই ম্যানারগুলো থাকতে হবে। তাহলেই আমরা বাঙালি জাতি হিসেবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আমাদের স্কিল লেবাররা বিদেশে কাজ করার সুযোগ পাবে, এবং ইভেন দেশের ভিতরেও কিন্তু শুধু বাইরেই কেন যাবে, দেশের ভিতরেও তো আমরা তো চীনের মতো রেভলিউশন তো করাতেই পারি। তার মানে এক প্রকার আসলে সুঅভ্যাসগুলো চর্চা করতে হবে, ডেফিনেটলি, আর সবারই আপডেটেড থাকতে হবে। জি জি স্যার, এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাজগুলো পর্যালোচনা করে আমরা যেটা দেখলাম যে আপনি সবসময় সামাজিক একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করেন। এই যে সামাজিক দায়বদ্ধতা, এটা আসলে চলচ্চিত্রে কিভাবে বের করে এনেছেন? আমি প্লাস্টিক আসলে একটা সমাজের জন্য, আমি কিন্তু চলচ্চিত্র শর্ট ফিল্ম ক্রিয়েট করি। আমি বড় ফিল্মের জন্য প্রস্তুতি নিচ্ছি সামনে, করলে ডেফিনেটলি আমি আমার ফার্স্ট ফিল্মটা আর্ট ফিল্মই করবো, সোশ্যাল মেসেজ যেন যায়, পাবলিক যেন কিছু শিখতে পারে বা করতে পারে, আমি ওইটাই অবদানটা রাখার চেষ্টা করবো। শুভকামনা। তো থ্যাংক ইউ। তো আমি প্লাস্টিক নিয়ে কাজ করেছি, প্লাস্টিক আমাদের এনভায়রনমেন্টের উপরে আসলে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, একটা ছোট বাচ্চার মাধ্যমে সেটা করে দেখিয়েছি। তারপরে হচ্ছে মায়ের চিঠি, যেটা আমি ভারত থেকে আমি অ্যাওয়ার্ড পেয়ে এসেছি। মায়ের চিঠিটা খুব পছন্দ করেছে তারা, কারণ মা আসলে এমন একটা জিনিস, এটা আসলে খুব সফট একটা কর্নার, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। এই চ্যাপ্টারটা আসলে একটা মেয়ের জীবনেও কিন্তু মা কিন্তু অনেক কিছু, মানে একটা মেয়ে কিন্তু বড় হলেও কিন্তু, মানে মা চলে যাওয়ার পরে একটা মেয়েও কিন্তু বুঝতে পারে যে আসলে কি হারালো, একটা ছেলেও কিন্তু ঠিক সেম ফিলটাই কিন্তু করে, যে মা তো মাই, মানে মাকে হারানোর ইয়েটা। তো সেখান থেকেই হয়তো ফিল্মটা নমিনেশন পেয়েছিল, মায়ের চিঠি, ওদের খুব ভালো লেগেছিল। তো এই তো মানে যেহেতু নমিনেশনের কথা আসলো, পুরস্কারের কথা আসলো, বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার রয়েছে আপনার ঝুলিতে, কোনটি আসলে সবচেয়ে বেশি গর্বিত করলো যদি একটু জানতে চাই? আপনি একই সঙ্গে মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড, বাইফা অ্যাওয়ার্ড, একটু জানতে চাই। জি, আসলে অনেকগুলো অ্যাওয়ার্ডই, এক একটা অ্যাওয়ার্ড আসলে এক একটা ভ্যালু ক্রিয়েট করে, এক একটা টার্ন, জীবনের শুরুতে যে অ্যাওয়ার্ড গুলো আসে সেগুলোর আসলে প্রায়োরিটি অন্যরকম থাকে, হোক সেটা ছোট হোক বা ইয়ে হোক। এক একটা সময়ের কাজের গুরুত্ব আসলে এক এক রকমের। ওইভাবে আসলে বলতে গেলে এগুলো সবগুলো অ্যাওয়ার্ডই আমার কাছে সন্তানের মতো। তো কোনটাকে ছোট করব, কোনটাকে বড় করব, তবে মানে এগুলোর মধ্যে আমি যদি বলতে চাই, অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, মিররের থেকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা, তারপরে এশিয়ান বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড নেপাল থেকে যেটা এসেছিল, তারপরে হচ্ছে বাইফা অ্যাওয়ার্ড বেস্ট ডোকু ফিল্ম ডিরেক্টর হিসেবে যেটা পেয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডগুলো আমার হার্ট টাচিং আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আপনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে মনে হয় কাজ করছেন। জি জি, একটু জানতে চাই যে তরুণদের কোন বিষয়ে আসলে সবচেয়ে বেশি আপনি দিক নির্দেশনা দিচ্ছেন এই স্পিকিং এ? বর্তমান তরুণদের আসলে সমস্যাটা হচ্ছে তিন ধরনের, আমি যদি খুব সহজ কথাই বলতে চাই। তিন ধরনের সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে তারা খুব উচ্চবিলাসী, দ্বিতীয়ত উচ্চবিলাসী মানে খুব উচ্চ স্বপ্ন দেখতে পছন্দ করেন বাট বাস্তবিক না। দুই নম্বর হচ্ছে তারা পরজীবী হয়ে থাকতে পছন্দ করেন, অর্থাৎ প্যারেন্টসের উপরেই যতদিন কন্টিনিউ করা যায়। আর তিন নাম্বার হচ্ছে তাদের মধ্যে
মানে দিশা পাওয়ার মানে রাইট ডিসিশন, রাইট ট্র্যাকের রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতাটা তাদের নাই। মানে তারা আসলে কি করবে, তারা আসলে কিসে ভালো, এইটা তারা আসলে বুঝতে পারে না। এই তিনটা সমস্যা বর্তমান সময়ের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়, যে আসলে আপনি কিসে ভালো আপনাকেই আসলে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমি সাম্প্রতিক সময়ে আমি বেশ কিছু জায়গায় বলেছি যে সেলফ ব্র্যান্ডিং এটা কিন্তু খারাপ কিছু না। অর্থাৎ সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজের আপনাকে কিন্তু ধরার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য কিন্তু 10 জন লোক কিন্তু পড়েই তো আছে। এখন অনেকে আছে না যে নিজেকেই নিজে নামিয়ে রাখে, যে আমার দ্বারা তো এটা তো হচ্ছে না, আমি এটা পারবো না। মানে অন্যরা তো আপনাকে নামাবেই, আপনি কেন আপনাকে নামিয়ে দিচ্ছেন? আপনি আপনাকে 2 ধাপ এগিয়ে রাখুন, অন্যরা 1 ধাপ তো আপনাকে নামানোর জন্য বসেই আছে। তো সেলফ ব্র্যান্ডিংটা বাড়াতে হবে। আপনি যতটুকুই পারেন এক্সপ্লোর করেন, দেখা যাবে যে এইটাই হয়তো এক এক মানে ঈশ্বর প্রতিটা মানুষকে এক এক ধরনের পাওয়ার দিয়ে পাঠিয়েছেন, যেটা আপনার মধ্যে আছে আমার মধ্যে নাই, ওনার মধ্যে আছে আমার মধ্যে নাই। তো যে যেটাতে ভালো সেটা তাকে নিজেকে ইনোভেট করতে হবে এবং ওইটার প্রতি ফোকাস করে ওদিকে আগাতে হবে, ডেফিনেটলি সে ভালো করবে। আর সাফল্যের সংজ্ঞা কিন্তু একটু ভিন্ন। 3 বার ফেলিওর দেন সাকসেস। একদম। তো আমরা আমাদের নিউ এন্টারপ্রেনাররা যেটা আছেন আমাদের দেশের, তারা ম্যাক্সিমামই ঝরে পড়েন হচ্ছে ফার্স্ট ফেলিওরে ঝরে পড়েন, কেউ সেকেন্ড ফেলিওরে ঝরে যান, থার্ড ফেলিওর পর্যন্ত কেউ অপেক্ষাই করতে চান না। তো থার্ড ফেলিওর পর্যন্ত যদি কেউ ওয়েট করতে পারেন, সে জেনুইন পারসন হিসেবে সাকসেসের দিকে এগিয়ে যাবেই যাবে। চমৎকার স্যার, আপনার কথায় বারবারই আসলে পজিটিভ দিকগুলোই আমরা খুঁজে পাচ্ছি। আপনি একটু আগে বলছিলেন যে আপনার কাজগুলো আপনার সন্তানের মতো, সত্যিকার অর্থেই তাই, যে এত মেধা এবং পরিশ্রম সময় দিয়ে আপনি কাজগুলো করছেন। আমরা একদমই যেহেতু আয়োজনের শেষ দিকে চলে এসেছি, আপনার লেখালেখি নিয়ে একটু শুনতে চাই। যে আমরা আসলে তুলনা করব না, কিন্তু আপনার হয় না যে নিজের একটা কমফোর্ট জোন থাকে, যে এই বিষয়গুলো নিয়ে বা এই এরিয়ার মধ্যে থাকতে আমরা পছন্দ করি। খুব ভালো একটা কথা বলেছেন যে কমফোর্ট জোন। জি, এটা আমার মুখ থেকে হয়তো ওকে কোশ্চেন করা হয়নি বা আপনি করে ফেলেছেন। জি, যে আমি বেশ কিছু কন্টেন্টে এবং আমি বেশ কিছু সেমিনারে বড় বড় ইভেন্টগুলোতেও আমি স্পিচ দিয়েছি। সেখানে আমি বলেছি যে আমাদেরকে কিন্তু কমফোর্ট জোন থেকে, কিন্তু আমি নিজেও কিন্তু ঠিক তাই চর্চা করি, কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে চলে আসি। অর্থাৎ আপনি যদি অলওয়েজ যদি কমফোর্ট জোনেই যদি থাকেন, আপনি আপনাকে আবিষ্কার করতে পারবেন না। অর্থাৎ আপনি একটা ডেস্কে কাজ করছেন, অন্য ডেস্কের কাজ আপনি কেন নেবেন, এই হেডিংটা কেন নেবেন, অহেতুক তো এটা তো নেওয়ার তো কোনো দরকার তো নাই। এই যে একটা জিনিসটা না, এটা আপনাকে পিছিয়ে দিবে। কিন্তু আপনি যখনই কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে যখন পদার্পণ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক কিছু, আপনার হয়তো কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, মেধার কষ্ট, মাথায় কষ্ট হবে, কিন্তু একটা সময়ের পরে দেখবেন যে আপনাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। এবং এর থেকে কিন্তু আপনি যেরকম উপকৃত হবেন ইন ফিউচারে, আপনার থেকে কিন্তু নতুন নতুন অনেক ইনোভেশনের মাধ্যমে কিন্তু দেশ জাতীয় কিন্তু উপকৃত হবে বা আপনার সোসাইটি কিন্তু উপকৃত হবে। তো এই জন্য আমি সবাইকে বলবো যে কমফোর্ট জোন থেকে অলওয়েজ ডিসকমফোর্ট জোনে যেন ট্রাই করে। এতে কোনো রিস্ক নাই, কিন্তু শিখবে অনেক কিছু। চমৎকার, চমৎকার বলেছেন। আপনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠনেও যুক্ত হয়ে কাজ করছেন। দেশের জন্য আসলে কি ধরনের অবদানই বলবো আমি রাখার চেষ্টা করছেন বা কাজ করছেন, একটু জানতে চাই। আমি আসলে বাংলাদেশকে এই মুহূর্তে মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাচ্ছি। বাংলাদেশে আমি স্কিল ওয়ার্কফোর্স দেখতে চাচ্ছি। বাংলাদেশ যেন চায়নার মতোই যেন একটা রেভলিউশন ঘটাতে পারে অর্থনৈতিক, এবং বাংলাদেশকে আসলে আমি অনেক উপরে লেভেলে দেখতে চাচ্ছি। অনেক দিন তো হলো আমরা মানে একটা লেভেলে নিচেই ছিলাম, তো সবাই মিলে চেষ্টা করলে তো উপরে তো উঠাই যায়, চেষ্টা করতে দোষ কি, তো চেষ্টা করে যাই। আমি আসলে বাংলাদেশকে অনেক উপরের দিকে দেখছি, সেটা শুধু অর্থনৈতিক দিকে না, আমি চাই যে সাংস্কৃতিক অঙ্গনেও বাংলাদেশ অলরেডি কিন্তু ভালো করছে, বাংলাদেশ কিন্তু আরো ভালো লেভেলে কিন্তু যাবে। সাংস্কৃতিক অঙ্গনেও কিন্তু আপনি দেখে থাকবেন যে মিস ওয়ার্ল্ডে কিন্তু আমরা কিন্তু
এই প্রথম কিন্তু এত ভালো একটা লেভেলে কিন্তু চলে এসেছে। জি জি জি। তো বাংলাদেশে কিন্তু খুব ওয়ার্ল্ড ক্লাস মানের কিন্তু প্রোগ্রাম ক্রিয়েট হচ্ছে। ইন্ডিয়াতে আইফা হচ্ছে, বাংলাদেশে কিন্তু বাইফা কিন্তু কোনো অংশে কম হয় নাই, অনেক বেশি কিন্তু প্রাণবন্ত ছিল, অনেক লাক্সারিয়াস ছিল। আই ওয়াজ দেয়ার এবং অনেক আমি আই ওয়াজ এনজয়েড ভেরি মাচ। এবং ওইখানে কিন্তু সবাই কিন্তু বলেছে যে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডটাও কিন্তু অনেক ভালো লেভেলের প্রোগ্রাম হচ্ছে। এরকম কিন্তু ময়ূরপঙ্খীর অ্যাওয়ার্ডগুলো, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বড় বড় কিন্তু মানে শো ইভেন্ট হচ্ছে, কিন্তু ইভেন্টগুলো কিন্তু খুব কোয়ালিটি মানেরই হচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে, এবং আমাদের সিনেমাগুলো কিন্তু সাকিব খানের সিনেমাগুলো কিন্তু অনেক ইন্টারন্যাশনাল লেভেলের ফিল্ম কিন্তু ক্রিয়েট হচ্ছে। ইভেন আপনি শর্ট ফিল্মগুলো যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোও কিন্তু অনেক ভালো মানের ক্রিয়েশন কিন্তু হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু খুব ভালো লেভেলে কন্টেন্ট দিচ্ছে। খারাপ তো থাকছেই, ওগুলো তো সবসময়ই থাকবে, ওগুলোকে ফিল্টার করে ফেলেই হয়ে যায়। তো আমি এদিক দিয়েও একটা ড্রিম দেখছি যে সাংস্কৃতিক অঙ্গনেও একটা ভালো একটা পরিবর্তন মানে হচ্ছে বা হবে। অর্থনৈতিক দিক দিয়ে আশা করছি যে বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং হোপফুলি যে উপরের দিকে উঠে আসবে। আর 3 নাম্বার হচ্ছে যে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধটা যেন বাড়ে, কেউ যেন মানে বাংলাদেশকে যেন সবাই যেন সুখী দেশ হিসেবে যেন চিহ্নিত করতে পারে, এবং একে অপরের সাথে আমরা রেশারেশি মানে একজন এগিয়ে গেলে আরেকজনকে ধরে রাখা, এই জিনিসটা আমরা যদি বাদ না দিতে পারি, জাতি হিসেবে আমরা কখনোই উপরে দিকে উঠতে পারবো না। একদম এই তিনটে আশা করি। আমি সাকি এবং পুরো মাছরাঙ্গা পরিবারের চাও আসলে এমনই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।